দেশে ফিরে ডক্টর মিজানুর রহমান আজহারী এক এক করে প্রায় 5টা মাহফিল করলো। অবশেষে সর্বশেষ যেটা মাহফিল করা হয়েছে গতকাল, সেটা হলো পটুয়াখালীতে। সেখানে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী কঠিন একটা কথা বলছে, যে কথাটাকে নিয়েও কিন্তু আবার নতুন করে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকেই বলছে যে ডক্টর মিজানুর রহমান আজহারী রাজাকারের বংশধর, যার কারণেই সে রাজাকারের পক্ষপাতিত্ব করেছে। এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়া তোলপাড়। প্রিয় দর্শক, কী কথাগুলো বলেছে একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজে চলে যাই। 71 যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। এটা হলো ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা, যে 71-এ যদি আমি জন্ম নিতাম বা 71 যদি দেখতাম, তাহলে এতদিন হয়তো রাজাকার হয়ে ফাঁসির দড়ি গলায় ঝুলে মৃত্যুবরণ করতাম। একটা কী বলছে চলুন একটু আপনাদেরকে জানাই। আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, 71-এ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। গতকাল শনিবার পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, পূর্বে আওয়ামী লীগের মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম, তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। আচ্ছা, বুঝলাম না এই বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করছে। এখানে সমালোচনার কি হলো আমি বুঝলাম না। কথাটা একদম খাঁটি কথা বলছে, একদম খাঁটি কথা বলছে। মানে দাড়ি টুপি দেখলেই তো রাজাকার বলা হতো, এবং এরকম বলা হতো যে বেশি কথা বললে, বেশি ফালাফালি করলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি হক কথা বলা যেত, সত্য কথাগুলো প্রচার করা যেত, তাহলে বলতো বেশি কথা বললে কিন্তু জামাত ইসলামের ট্যাগ দিয়া হামদায়া দে মুলাল দানের মধ্যে, এগুলো তো বলা হইতো ভাই। তাহলে মিজানুর রহমান আজহারী কথাটা বলছে, খারাপ কোথায়? হ্যাঁ, আসলে তাদের পাশার মধ্যে খোসা লাগছে, বোঝেন নাই যারা ওই দলের লোক। হ্যাঁ, তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মন মতো হলে মুক্তিযোদ্ধা, আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। 71 সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাই করে কালিমা বলার কথা বলা হতো। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের তিনি নতুন প্রজন্মকে, মিজানুর রহমান আজহারী বলেন, আমি যেখানেই যাই যেন জেনজি নতুন প্রজন্ম আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ, এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে বলেও জানান আলোচিত এই বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। প্রিয় দর্শক, আমি যতটুকু আলোচনা মূল অংশটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। ডক্টর মিজানুর রহমান আজহারী কথাটা বলছে। তো এই ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে অনেকগুলো কমেন্টস আসলে আমি লক্ষ্য করছি, যেখানে বলা হচ্ছে যে সে আসলে রাজাকারের দল বা রাজাকারের গোষ্ঠী বা রাজাকারের বংশধর, যার কারণে রাজাকারকে প্রমোট করছে। তো বুঝছেন ঘটনা, আসলে এই কথাগুলো কারা বলছে? বোঝেন নাই? প্রকৃতপক্ষে যারা রাজাকার, আসলে তারাই আলেমুল আমাদেরকে রাজাকার বলে। টুপিওয়ালা দেখলেই ওদের পিছনে এমন চুলকানি ওঠে যে ওই চুলকানির মলম এহকালে পাওয়া যাবে না, পরকালে আছে। ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবে। তখন ওয়ামা ওয়ামা ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়া খোদা ওয়া খোদা হয়ে সিল্লান লাগবে, উপায় থাকবে না ভাই। আলেমুল আমাদের পিছনে লাগবা, আর আল্লাহ তোমার ওই জায়গায় নিয়ে যায় ভালোভাবে রাখবে, সময় আসুক দিশা পাইবে। তো যাই হোক, ভালো থাকুন, আর দয়া করে আলেমুল আমাদের পিছনে কেউ লাগবেন না। স্বয়ং আল্লাহ তাআলা আলেমুল আমাদেরকে, নবীর ওয়ারিসদেরকে হেফাজত করেন। আপনি যতই আলেমুল আমাদের পিছনে লাগেন, আল্লাহ যদি হেফাজত করে, আপনার মতো অদু যদু একজন আলেমুল আমাকে অসম্মান করতে পারবেন না। তাই দয়া করে যারা আলেমুল আমাদের বিরুদ্ধে আচরণ করেন, সাবধান হয়ে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, এটা কিন্তু সকলের বুঝতে হবে। তো যাই হোক, ভিডিওটা পারলে শেয়ার করবেন। আর আপনাদের মতামত কি? ডক্টর মিজানুর রহমান আজহারী যে কথাগুলো বলছে, কথাগুলোকে আপনার কাছে ভালো মনে হয়েছে না খারাপ মনে হয়েছে, সেটি কমেন্ট বক্সে জানান। আর ডক্টর মিজানুর রহমান আজহারী সহ সকল আলেমুল আমাদেরকে আপনারা ভালোবাসেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন ফলো করবেন। যারা ফলো করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। খুবই গরম একটা খবর আছে। হঠাৎ করে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, কেন এরকমভাবে নুয়ে পড়লেন? কেন এভাবে ট্রাম্পের কাছে ধরাশায়ী হলেন? ট্রাম্পের সামনে কেন নমনম শুরু করলেন? প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। দেখেন, একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো,
গদি বাঁচাতে ট্রাম্পের কাছে মাথা নোয়ালেন নরেন্দ্র মোদী। গদি বাঁচাতে ট্রাম্পের কাছে মাথা নোয়াইয়েছেন মোদী। হঠাৎ করে মোদীর এই অধঃপতন কেন? কি হলো মোদীর? চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাইলে সবকিছু আপনারা জানতে পারবেন। তো বলবো ভিডিওটি শেয়ার করবেন, হ্যাঁ, আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করে দিন। যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার ভারতীয়দের ভবিষ্যৎ কি? ঝুঁকির মুখে ভারত সরকার কি সত্যি তাদের দেশে ফিরিয়ে আনতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে জানতে হবে পুরো গল্প। তো চলুন পুরো গল্পটি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। ডোনাল্ড ট্রাম্প, যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়েছেন কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে। এই পদক্ষেপের পিছনে ভারতের মূল উদ্দেশ্য হিসেবে বলা যায় বৈধ অভিবাসীদের জন্য সুযোগ সুবিধাগুলো রক্ষা করা। বিশেষ করে H-1B ভিসা 2023 সালে দেওয়া এই ভিসাগুলোর 75% ভারতীয়র হাতে গিয়েছিল। এটি এই তথ্য প্রযুক্তি ও প্রকৌশল খাতে ভারতীয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ওই ভিসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এটি আমেরিকান চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রথমে H-1B ভিসাকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলেছেন, কিন্তু পরবর্তীতে একটি দারুণ প্রোগ্রাম হিসাবে উল্লেখ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনা যায় এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো যায়। তিনি জানান 2024 সালে একটি ফ্লাইটে 100 জন ভারতীয়কে ফেরত আনা হয়েছে। গত এক বছরে 1000-এরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য এটি মোদী সরকারের একটি কৌশল। ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। দুই নেতা একে অপরকে মহান বন্ধু হিসাবে উল্লেখ করেন। তবে ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি ভারতের উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছে। ফলে এই পদক্ষেপ ভারতের জন্য বাণিজ্যিক সমস্যার সমাধানও ভূমিকা রাখতে পারে। প্রায় 8 লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র বসবাস করছেন, যদিও সরকার এখন পর্যন্ত 18,000 জনকে চিহ্নিত করেছে। যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে অনেক ভারতীয়দের জন্য এটি হবে বড় ধাক্কা। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন তো সবকিছু এবার? তাহলে যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। হ্যাঁ, ভারত বাংলাদেশকে তলানিতে ঠেকাতে অনেক উঠে পড়ে লেগেছে। দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে যতই বিপদে ফেলা বা চাপে ফেলার চেষ্টা করছে, ততটাই যেন ভারত নিজেই অটোমেটিক্যালি বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কথাই আছে না যে আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ যখন যাকে ধরে আসলে আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে না। তো বাংলাদেশের প্রতি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আছে, এটা মানতে হবে আপনাকে। ঠিক আছে, অবশ্যই মানতে হবে। তো ভিডিওটা শেয়ার করেন, আর ভিডিওটি লম্বা করবো না। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের পেজ নার্সির অফিসিয়াল নতুন হলে ফলো করে দিন। যারা ইতিমধ্যেই ফলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। গরম গরম একটা খবর আছে ভাই, গরম গরম এইমাত্র চুলাই থেকে নামায় নিয়ে গরম একখান খবর, বোঝেন নাই? 26শে মার্চ, এই যে আসতেছে যে 26শে মার্চ, এই 26শে মার্চে দেখেন দেশের মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশ থেকে পালিয়ে গেছে। তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেও কি মানে দেশে ঢুকবে? এবং আরও একজন মন্ত্রী ছিল সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, খেলা হবে, সেও কি ঢুকবে দেশে? প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকেই বলতে পারেন ভাই আমি মনে বানোয়াট কিছু গল্প আপনাদের শোনাচ্ছি, গাঁজাখুরি নিউজ করতেছি। না ভাই, এই দেখেন বার্তাবাজার একটা নিউজ, ভালো করে দেখেন। এই যে বার্তাবাজার নিউজ থেকে আপনাদের সাথে একটু প্রচার করি, আর ভিডিওটা শেয়ার করবেন সবাই। হ্যাঁ, চলুন একটু মূল নিউজে চলে যাই। 26শে মার্চ দেশে ঢোকা নিয়ে আমরা আলোচনা করেছি। পলাতক আওয়ামী লীগ নেতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 5 মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে দেশটির একটি গণমাধ্যম। গতকাল শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদন প্রকাশ করে। পত্রিকাটি আকওয়াম মোজাম্মেল হক,
নাহিম রাজ্জাক, আফাম বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শেখর, আসাদুজ্জামান খান কামাল ও মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের আমলে শাসন প্রক্রিয়া ও রাজনীতিতে ভুল করার কথা স্বীকার করেছেন তারা। নিজেদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তারা বলেন, তাদের দল এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়িয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান তারা। ভালো করে বুঝে নিন আপনারা, কখন বাংলাদেশে তারা আসবে, কি ইচ্ছাটা তারা জানিয়েছে। তাদের অনুমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের 1/3 কারাগারে, 1/3 দেশের বাইরে আত্মগোপনে এবং বাকি নেতারা দেশের ভিতরেই লুকিয়ে রয়েছেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। তাদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনের সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। এটা তারা আসলে ভারতের দিকে একটা আশা। আকম মোজাম্মেল হক বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26শে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার মতে, আওয়ামী লীগের নেতারা ভয়াবহ পরিস্থিতিতে অসহায় অবস্থানে আত্মগোপন রয়েছেন। দেখেন, ভালো করে বুঝলেন আপনারা, তারা বলতেছে যে 26শে মার্চ স্বাধীনতা দিবসে সবাই দেশে ফেরত আসবে, এরকমই কিন্তু বলছে। নাহিম রাজ্জাক বলেন, এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই, কেউ জামিন পাচ্ছে না। আমরা জানি যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত, কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই। এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। দলকে উজ্জীবিত করতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে জোরালো আলোচনা চলছে বলে জানান নাহিম রাজ্জাক। তিনি বলেন, 30 থেকে 40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যুক্ত আছেন। এই গ্রুপের একজন বাহাউদ্দিন নাসিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আত্মগোপনের থেকেও তিনি বাংলাদেশের প্রায় সব জেলার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তিনি বলেন, আমি প্রতিদিন নেতাকর্মীদের থেকে 200 থেকে 300টি কল পাই। এভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবং কর্মীরা জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেশে আইন শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে আমরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকব। তার মানে প্রতিদিন তাদের সাথে যোগাযোগ করে, যার কারণে তো মনে করেন নানান ধরনের গুজব লটায়। বোঝেন, এই যে 2 দিন আগে একটা গুজব লটাই ছিল যে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে এবং উপদেষ্টা মণ্ডলীরাও দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সমন্বয়করাও দেশ থেকে পালিয়ে যাচ্ছে। এগুলো তো আসলে তাদের বুদ্ধি বা তাদের প্রেসক্রিপশনে কিন্তু দেশের ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ঘাপটি মেরে বসে আছে তারা কিন্তু ছড়ায়। এটা বোঝা যাচ্ছে এই আলোচনা থেকে। আচ্ছা, তারপরে কি বলছে, বেশ কয়েকজন নেতা দাবি করেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন, বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনা। কিন্তু ভালো করে বুঝেন আপনারা, বুঝছেন, বাংলাদেশে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন রয়েছে বা শেখ হাসিনার চেলাচামুরা রয়েছে, সবসময় তার সাথে যোগাযোগ করে এবং কি পরামর্শ দেওয়া দরকার সেটা কিন্তু শেখ হাসিনা দিয়ে যাচ্ছে বাংলাদেশকে মনে করেন উতাল পাতাল করার জন্য। বোঝেন নাই? তারা নিজের সঙ্গেও শেখ হাসিনা যোগাযোগ থাকার কথা জানিয়েছে পঙ্কজ দেবনাথ। তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মোজাম্মেল হক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত আগস্টে থানা থেকে লুট হওয়ায় হাজার হাজার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্র পথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চলছে। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 2024 সালের আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দল ছিল, কিন্তু দলটি এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়নি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ টেলিফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাদের দলের 3 লাখের বেশি কর্মী এখন বাংলাদেশে আত্মগোপনে আছেন। এছাড়া বহু নেতা বিদেশে আত্মগোপনে আছেন। তিনি মনে করেন 5 আগস্টের আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায়। তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড সহিংসতা অব্যাহত রয়েছে। তাহলে এর জন্য দায়ী কে? যদি তাকে অভিযুক্ত করা হয় তাহলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকেও অভিযুক্ত করা উচিত। শেখ হাসিনা যদি বিচারের মুখোমুখি হতে প্রস্তুত থাকেন তাহলে আরও
তারও অর্থাৎ ডক্টর ইউনূসকেও বিচারের মুখোমুখি হওয়া উচিত। এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথাটা বলেছেন। ঠিক আছে, আচ্ছা, পিএ প্রেস উইং ফ্যাক্টে প্রক্রিয়া, পলাতক আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে এই প্রতিবেদন প্রক্রিয়া জানিয়েছে পিএ প্রেস উইং ফ্যাক্ট। তারা বলেছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এই প্রতিবেদন মিথ্যা এবং বিভ্রান্তির তথ্য পরিপূর্ণ। এবার আপনারা সবকিছু ভালো করে শুনছেন তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি আর কিছু কথা বাড়াবো না। সবাইকে বলবো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। আর সবগুলো আপনাদেরকে জানাইলাম যে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে বসে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আলোচনাগুলো করেন এবং দেশের বাইরে থেকেও দেশের ভিতরে যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কীভাবে উস্কিয়ে দিচ্ছে সবকিছু কিন্তু জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো পেতে। যারা ফলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। শেখ হাসিনাকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে, সত্যি শুনলে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনারাও আতঙ্কিত হয়ে যাবেন যে হাসিনা তাহলে এতটাই ভয়ঙ্কর ছিল। প্রিয় দর্শক, শিশুদেরও গোপন কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ। প্রিয় দর্শক, সত্যি একদম লোমহর্ষক একটা বিষয় যে হাসিনা তাহলে কি ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছিল? হাসিনা কি ফেরাউন নমরুদকেও হার মানিয়েছিল তার কৃতকর্মের দ্বারা? এটাই কি প্রমাণ হচ্ছে? তো চলুন প্রিয় দর্শক শ্রোতা একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলে সব কিছু আপনারা খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল চলাকালে একে একে বের হয়ে আসছে স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানান চিত্র। এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা হয়েছে, হাসিনা সরকারের অধীনে গোপন কারাগারে শিশুদেরও বন্দী রাখা হতো এবং তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। এসব শিশুদের মধ্যে এমনও ঘটনা রয়েছে যেখানে তাদের মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি, যাতে তাদের মায়েদের মানসিকভাবে চাপ সৃষ্টি করা যায়। অর্থাৎ সন্তানকে দুধ পান করতে দেওয়া হয়নি এ কারণেই যেন তার মায়েরা শাস্তি পায়, অর্থাৎ মাকে শাস্তি দেওয়ার জন্য সন্তানকে মায়ের দুধ পান করতে দিত না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী একটি কমিশন এ তথ্য দিয়েছেন। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে সম্প্রতি এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ৭৭ বছর বয়সী হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যিনি ২০২৪ সালে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে তার পতনের পর পুরনো মিত্র ভারতে পালিয়ে যান। হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও ঘুম অন্তর্ভুক্ত। কমিশন বলেছে, তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছেন। এমন সর্বশেষ ঘটনা ২০২৩ সালেও ঘটেছে। একজন গর্ভবতী মহিলাকে তার ২ ছোট বাচ্চা সহ গোপন বন্দিশালায় আটকে রেখে মারধর করা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদেরকে গোপন বন্দিশালার সেই কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল। এই বন্দিশালাটি ছিল র্যাবের। তার মা আর ফিরে আসেনি। আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল। শিশুটির বাবার উপর চাপ সৃষ্টি করার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসাবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি। ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকারের জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করে যে নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপ পৌঁছানোর চেষ্টা করার সময়
ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর অপহরণ করা প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী অফিসারদের কঠিনভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের সাক্ষ্য ব্যবহার করে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে। এক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব। প্রতিবেদনে আরও বলা হয়, ভুক্তভোগীদের পরিবারের উপর প্রভাব বহুমুখী। এর মধ্যে গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত সব ধরনের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন। নিউজটা ইতিমধ্যেই অনেক নিউজ পোর্টালে কিন্তু ছাপা হয়েছে এবং অনেক নিউজে কিন্তু এসেছে। আমি জনবাণী থেকেই কিন্তু নিউজটি আপনাদেরকে পড়ে শোনাইলাম, যেখান থেকে আসলে বোঝা গেল যে হাসিনা ফেরাউন নমরুদকেও হয়তো হার মানিয়েছিল। তার এই কর্মকাণ্ডের দ্বারা সেটা কিন্তু প্রমাণিত হয়। তো প্রিয় দর্শক, জালেম শাসক, জালেম বাদশাহ মানুষের মাঝে আসে, যায়, আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু চিরদিন স্থায়ী হয় না। কেননা নমরুদ গেছে, ফেরাউন গেছে, বড় বড় জালেম বাদশাহ ছিল, সবাই চলে গেছে। অবশেষে বাংলাদেশের জমিন থেকেও সেটাই হয়েছে। তো আসলে এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আগামীতে যারাই বাংলাদেশে ক্ষমতায় আসবে তাদের শিক্ষা নেওয়া উচিত। সে যেই হোক না কেন, ক্ষমতা চিরদিন সবার হাতে থাকে না। তাই যতদিন ক্ষমতায় থাকুক না কেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। এরকম করলে তো চলবে না। ইতিহাসের পাতায় তো তাদের ঘৃণিতভাবে নাম লেখা থাকবে। প্রিয় দর্শক, পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজ নার্সিং অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো জানতে এবং শুনতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। শেখ হাসিনাকে নিয়ে এমন একটা ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে, সত্যি শুনলে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে এবং আপনারাও আতঙ্কিত হয়ে যাবেন যে হাসিনা তাহলে এতটাই ভয়ঙ্কর ছিল। প্রিয় দর্শক, শিশুদেরও গোপন কারাগারে রেখেছিলেন শেখ হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ। প্রিয় দর্শক, সত্যি একদম লোমহর্ষক একটা বিষয় যে হাসিনা তাহলে কি ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গিয়েছিল? হাসিনা কি ফেরাউন নমরুদকেও হার মানিয়েছিল তার কৃতকর্মের দ্বারা? এটাই কি প্রমাণ হচ্ছে? তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলে সব কিছু আপনারা খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল চলাকালে একে একে বের হয়ে আসছে স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানান চিত্র। এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানা হয়েছে, হাসিনার সরকারের অধীনে গোপন কারাগারে শিশুদেরও বন্দী রাখা হতো এবং তাদের উপর নির্মম নির্যাতন চালানো হতো। এসব শিশুদের মধ্যে এমনও ঘটনা রয়েছে যেখানে তাদের মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি, যাতে তাদের মায়েদের মানসিকভাবে চাপ সৃষ্টি করা যায়। অর্থাৎ সন্তানকে দুধ পান করতে দেওয়া হয়নি এ কারণেই যেন তার মায়েরা শাস্তি পায়। অর্থাৎ মাকে শাস্তি দেওয়ার জন্য সন্তানকে মায়ের দুধ পান করতে দিত না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী একটি কমিশন এ তথ্য দিয়েছেন। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে সম্প্রতি এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ৭৭ বছর বয়সী হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যিনি ২০২৪ সালে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের মাধ্যমে তার পতনের পর পুরনো মিত্র ভারতে পালিয়ে যান। হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও গুম অন্তর্ভুক্ত। কমিশন বলেছে, তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সঙ্গে নিখোঁজ হয়েছেন। এমন সর্বশেষ ঘটনা ২০২৩ সালেও ঘটেছে। একজন গর্ভবতী মহিলাকে তার ২ ছোট বাচ্চা সহ গোপন বন্দিশালায় আটকে রেখে মারধর করা হয়েছিল। এটি কোনো
বিচ্ছিন্ন ঘটনা ছিল না। টিআরটি ওয়ার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদেরকে গোপন বন্দিশালার সেই কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে তার মায়ের সঙ্গে রাখা হয়েছিল। এই বন্দিশালাটি ছিল র্যাবের। তার মা আর ফিরে আসেনি। আরেকটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল। শিশুটির বাবার উপর চাপ সৃষ্টি করার জন্য মানসিক নির্যাতনের এক রূপ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দেওয়া হয়নি। ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকারের জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করে যে নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপ পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর অপহরণ করা প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছে। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী অফিসারদের কঠিনভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের সাক্ষ্য ব্যবহার করে জড়িত বাহিনীকে শনাক্ত করা হবে। এক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব। প্রতিবেদনে আরও বলা হয়, ভুক্তভোগীদের পরিবারের উপর প্রভাব বহুমুখী। এর মধ্যে গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত সব ধরনের প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন। নিউজটা ইতিমধ্যেই অনেক নিউজ পোর্টালে কিন্তু ছাপা হয়েছে এবং অনেক নিউজে কিন্তু এসেছে। আমি জনবাণী থেকেই কিন্তু নিউজটি আপনাদেরকে পড়ে শোনাইলাম, যেখান থেকে আসলে বোঝা গেল যে হাসিনা ফেরাউন নমরুদকেও হয়তো হার মানিয়েছিল। তার এই কর্মকাণ্ডের দ্বারা সেটা কিন্তু প্রমাণিত হয়। তো প্রিয় দর্শক, জালেম শাসক, জালেম বাদশাহ মানুষের মাঝে আসে, যায়, আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু চিরদিন স্থায়ী হয় না। কেননা নমরুদ গেছে, ফেরাউন গেছে, বড় বড় জালেম বাদশাহ ছিল, সবাই চলে গেছে। অবশেষে বাংলাদেশের জমিন থেকেও সেটাই হয়েছে। তো আসলে এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আগামীতে যারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে তাদের শিক্ষা নেওয়া উচিত। সে যেই হোক না কেন, ক্ষমতা চিরদিন সবার হাতে থাকে না। তাই যতদিন ক্ষমতায় থাকুক না কেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হবে। এরকম করলে তো চলবে না। ইতিহাসের পাতায় তো তাদের ঘৃণিতভাবে নাম লেখা থাকবে। প্রিয় দর্শক, পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের পেজ নার্সিং অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো জানতে এবং শুনতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলাদেশে পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক, র্যাবের পোশাক এবং আনসারের পোশাক। এই পোশাক পরিবর্তন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন আর থেমে নেই। একের পর এক কিন্তু এই পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন পুলিশের পোশাক যে পরিবর্তন করা হয়েছে এ নিয়ে চলছে নানান সমালোচনা। র্যাবকে যে পোশাকটা দেওয়া হয়েছে, পোশাকটা দেখে মনে হচ্ছে এ যেন পুলিশ। আর পুলিশকে যে পোশাকটা দেওয়া হয়েছে এটা অনেকেই পছন্দ করছে না, অনেকেই বলছে এটা হলো গেট দারোয়ান। আবার আনসারকে যে পোশাকটা দেওয়া হয়েছে এটাকে অনেকেই বলছে এটা হলো সিকিউরিটি গার্ড। অর্থাৎ তিনটা পোশাকের কারণেই কিন্তু কেউ এই পোশাক তিনটি পছন্দ করেনি। আর এই পোশাক নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক। অবশেষে এই পোশাক নিয়ে মুখ খুলেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি বলেছেন, 3 বাহিনীর পোশাক ডিজাইনার ও অনুমোদনকারীর গ্রেপ্তার চাই। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আর এই 3 বাহিনীর 3টা পোশাক যে অবশেষে তৈরি করা হয়েছে এবং এই 3টি পোশাকই পরিধান করিয়ে কিন্তু শো আপ করা হয়েছে যে বদল হচ্ছে এই 3 বাহিনীর পোশাক। তো এই 3 বাহিনীর পোশাক কি আপনার কাছে পছন্দ হয়েছে? একটু জানান। 3টা পোশাকের মধ্যে আমার কাছে একটু ভালো লেগেছে আনসারের পোশাক, যদিও তাকে গেট দারোয়ানের মতো দেখতে লাগছে। আর পুলিশের পোশাকটা আগে যে কালার ছিল সেটা পরায়ে দেওয়া হয়েছে র্যাবকে। আর র্যাবের আগে একটা পোশাক ছিল কালো পোশাক, ভয়ঙ্কর পোশাক, দেখেই ভয় করতো। এখন যেই পুলিশের পোশাকের মতোই র্যাবকে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে কিন্তু আসলে ভয় পাওয়ার মতো আমার মনে হচ্ছে না। তো আপনাদের কি মনে একটু জানান। চলুন একটু বিস্তারিত নিউজে চলে যাই। সম্প্রতি দেশের পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। 3 বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যেই আলোচনায় যোগ দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি
পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মঙ্গলবার 21শে জানুয়ারি রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ আকবর। সেখানে তিনি পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 3 বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেপ্তার করা হোক। এরপর আসিফ লেখেন, মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়েতপুর পাগলাগারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। আসিফ তার স্ট্যাটাস আরও উল্লেখ করেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে। জানা গেছে, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? শিল্পী আসিফ আকবর যে কথাটি বলেছে, আপনিও কি তার কথার সাথে একমত? এবং 3টি পোশাক যে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এই 3টি পোশাকে আপনি কি সন্তুষ্ট? কি মনে হয় আপনার কাছে? একটু কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল, আমাদের এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। প্রিয় দর্শক, হঠাৎ করেই কেন সেনা প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব তার বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানালেন? তাহলে কি আগামীতে কিছু একটা ঘটতে যাচ্ছে? কি মনে হয় আপনার কাছে? বলেন তো, কি মনে হয় আপনার কাছে? জানি কিছুই মনে হচ্ছে না, কিছু একটা মনে হচ্ছে, অনেক জল্পনা কল্পনা হচ্ছে। তো আমার কাছে কি মনে হয় সেটা আমি বলবো না, নিউজ বলবে। হ্যাঁ, আসলে কেন জনাব ওয়াকারুজ্জামান সাহেব এই কথাটি বললেন যে বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে? অনেকেই বলেন যে ভাই নিউজগুলো পাই থেকে দেখেন, এই যে ভালো করে দেখেন। আসলে ভুয়া নিউজ শেয়ার করি না ভাই, যেটা সত্য সেগুলি আপনাদের সাথে তুলে ধরার চিন্তা করি। কালবেলা নিউজ থেকে আপনাদেরকে নিউজটি জানিয়ে দিই। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো করে দিন। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 23শে জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন জনাব ওয়াকারুজ্জামান। বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধ উপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোগের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর ক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর যুদ্ধ উপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। সদস্যদের বীরত্ব নিয়ে সেনাপ্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব দ্য অনার প্রদান করেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বনত কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক,
আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনী অবশ্যই দেশের জন্য কাজ করে যাচ্ছে, তাদের জন্য দোয়া রইল, তাদের জন্য স্যালুট রইল। তারা যেন দেশের জন্য নিজের জীবনটা অর্পিত করে দিতে পারে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, দেশকে বিক্রি করে চিন্তা ভাবনা যারা করবে, তাদের বিরুদ্ধে যেন সবসময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার থাকতে পারে। অবশ্যই তাদের জন্য আমরা দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি, তাদের জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করবেন পারলে, আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।